যে অপশাসন দূর করতে, উন্নয়নে সামিল হতে যারা যোগ দিতে চায়, যারা সাথে আসতে চায়, যারা সাথে চলতে চায়, তাদের প্রত্যেককেই আমাদের দল স্বাগত জানায়। মসজিদ, লাউডস্পিকার, মাদ্রাসা অনুদান, গরুর মাংস থেকে শুরু করে রাস্তায় নামাজ, একাধিক সংবেদনশীল বিষয় নিয়ে নিজের স্পষ্ট মত জানালেন বিজেপি মুখপাত্র প্রিয়ন্তী রায়। কাল যদি নির্বাচনের ফলাফল এরকম দাঁড়ায় যে বিজেপি সরকার গঠন করতে পারে, কিন্তু অল্প মেজরিটি থেকে অল্প শর্টফল হলো, সেখানে কি নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবির এদের দলের থেকে সাপোর্ট পেলে বিজেপি নিয়ে সেই সাপোর্ট নিয়ে সরকার গঠন করবে? দেখুন, এখনো তো এরকম আবহাওয়া কিছু তৈরি হয়নি। তবে হ্যাঁ, যেভাবে মানুষ বেরিয়ে আসছে, যেভাবে মানুষ প্রতিবাদ করছে অন্যায়, তাতে মনে হচ্ছে যে আমরা সরকার এবার গঠন করব। এবার যদি কোথাও আপনি বলছেন, যদি কোথাও আমাদের কোথাও কোনো সিট কম থাকে, সেক্ষেত্রে এখন বলার কিছু নেই। এই যে বললাম যে অপশাসন দূর করতে, উন্নয়নে সামিল হতে যারা যোগ দিতে চায়, যারা সাথে আসতে চায়, যারা সাথে চলতে চায়, তাদের প্রত্যেককেই আমাদের দল স্বাগত জানায়। আমাদের দলের সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য এই কথা তিনি বলেছেন যে উন্নয়নের কাজ করতে যারাই আমাদের সাথে সামিল হবে, প্রত্যেককে আমরা স্বাগত জানাই। প্রিয়ন্তী, 4-5টা পয়েন্টে তোমাকে বলবো আর তার উপর তোমার মতামত জানতে চাইবো। বাংলায় বাবরের নামে মসজিদ স্থাপনের ব্যাপারে তোমার কি মতামত? আমি একটু বড় করে বলি, সেটা হচ্ছে বাবর এমন এক ব্যক্তিত্ব, তার সাথে বাংলার কোনো যোগসাযোগ নেই। তাই বাবরের নাম করে বাংলায় যে মসজিদ করা হচ্ছে, সেটা শুধুমাত্র রাজনীতিকরণ মনে হচ্ছে এই মুহূর্তে। তাই বাবরের মসজিদ বাংলায় আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, কারণ যিনি বাংলায় নন, বাংলার সাথে যার কোনো যাক সুযোগ নেই, শুধুমাত্র রাজনীতির কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যদি কেউ করতে চায়, তাহলে প্রয়োজন নেই। এখানে এখানে এই প্রয়োজন নেই। মুর্শিদাবাদে বাবরের মসজিদের কোনো প্রয়োজন নেই। জমি কোত্থেকে পেল, টাকা কোত্থেকে পাচ্ছে? সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে যারা সেখানে এই কর্মকাণ্ড করতে যাচ্ছে, তাদের কি টাকার উৎস, তারা বিগত দিনে তাদের কি পরিস্থিতি ছিল, অর্থনৈতিক পরিস্থিতি এখন কিভাবে আছে, সেগুলো সময় বলবে। কারণ আমি যে আবার একই কথা বলছি যে বাবরের সাথে বাংলার কোনো যোগসাযোগ নেই। বাবর পলিটিক্যাল ক্ষেত্রেও তার বাংলার কোনো যোগসাযোগ নেই, ধর্মীয় ক্ষেত্রেও নেই। সুতরাং মুর্শিদাবাদের মাটিতে বাবরের মসজিদ হওয়ার প্রয়োজনীয়তা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। বর্ধমানের মতন মুসলিম অধ্যুষিত শহর নয় এমন স্থানেও পাবলিক লাউডস্পিকারের নামাজের বিষয় তোমাকে নামাজ পড়া হয়, এই বিষয়ে তোমার কি মতামত? দেখুন, ধর্মীয় ভাবে এইসব কথা বলতে গেলে একটু রিস্ক হয়ে যায়, তবুও বলতে চাই যেটা হচ্ছে, যেটাতে সাধারণ মানুষের অসুবিধা হয়, যেটাতে সাধারণ জনজীবনে ব্যাহত হয়, সেই জিনিসগুলো ধর্মীয় নাম করে না করাই ভালো। যদি সেই জিনিসটা চার দেওয়ালের মধ্যে করা যায়, তবে রাস্তায় কেন হবে? যদি সেই জিনিসটা অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় করা যায়, তবে সেটা রাস্তায় কেন হবে? এবং যদি সেই জিনিসটা সুন্দরভাবে, সুস্থভাবে করা যায়, তার উদ্দেশ্য যদি সুন্দর হয়, তবে মানুষকে ব্যাঘাত করার কোনো কারণই দেখি। মাদ্রাসাগুলোর আরো উন্নত করার জন্য অনুদান দেওয়ার বিষয়ে তোমার কি মতামত? অলরেডি রাজ্য সরকার যা দিয়েছে, সেটা অন্যান্য দপ্তরের থেকে এত টাকা স্যাংশন হয় না। আমার মনে হয় রাজ্যে যে মাদ্রাসাগুলো আছে, তার জন্য পর্যাপ্ত স্যাংশনের থেকে অনেক বেশি করে দিয়েছে। হতে পারে সেটা ভোট ব্যাংক, তবে এত প্রয়োজন নেই। ধর্মীয় ক্ষেত্রে সরকারের ইন্টারফেয়ারের কোনো দরকার নেই। আমরা দেখেছি রাম মন্দির হয়েছে, সরকারের কোনো টাকা যায়নি তো। আমরা প্রত্যেকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা দিয়ে মন্দির করা হয়েছে। ধর্মীয় ক্ষেত্রে সরকারের ইন্টারফেয়ার একদমই অনুচিত। সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, সরকার শিক্ষার জন্য কাজ করবে, সরকার স্বাস্থ্যের জন্য কাজ করবে, সরকার খাদ্যের জন্য কাজ করবে, সরকার মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করবে। সরকারের কাজ নয় মন্দির মসজিদ বানানো, সরকারের কাজ নয় মাদ্রাসার উন্নয়ন করা। সরকার যদি করতে চায়, তাহলে সেটা পলিটিক্যালি এজেন্ডা, পলিটিক্যালি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এগুলো করে। সূত্র অনুসারে এটাও জানা গেছে লাস্ট 1 বছরে মানে আমি যদি ধরে নিই 100টা লিকারের দোকান খোলা হয়েছে, সেখানে হয়তো 12খানা স্কুল তৈরি করা হয়েছে। এই ধরনের পরিস্থিতির ব্যাপারে তুমি কি বলবে?
প্রথমেই বলবো, এই যে আবার বললাম যে রাজ্যে একটা এমন শাসন চলছে যে শাসনের জন্য প্রতিটা মানুষ সাফার করছে। আমি, আপনি, প্রত্যেকেই। আমাদের লিকারের সাথে কোনো কানেকশন নেই, কিন্তু আমরা বেকারত্বের জ্বালায় ভুগছি। আর যদি বলেন যে তাহলে যে 12টা স্কুল হয়েছে, আপনি বলুন আমাদের রাজ্যে এখনো অব্দি 2.5 থেকে 3,000 স্কুল বন্ধ পড়ে আছে। শুধুমাত্র সেখানে শিক্ষাকর্মী নেই, সেখানে শিক্ষার যে অ্যাকোমোডেশন দরকার সেটা সরকার করতে পারেনি, বন্ধ হয়ে গেছে। সুতরাং মানুষ কিন্তু প্রাইভেটের দিকেই ঝুঁকে পড়ছে, কারণ প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। যখন সরকারি পরিষেবা তারা পাচ্ছে না, সরকার যখন ব্যবস্থা দিতে পারছে না, তখন সেই মা বাবা কিন্তু ছেলে মেয়েকে তুলে নিয়ে প্রাইভেটে দিচ্ছে। সুতরাং এই দায়ভার কিন্তু সরকারের উপর পড়ছে। এবং যদি বলেন যে আমরা রাজ্যে দেখি যে লিকারের দোকানগুলো এত লাক্সারি ভাবে হচ্ছে এবং এত টাকার বিনিময়ে তাদেরকে লাইসেন্সগুলো সংগ্রহ করতে হচ্ছে এবং প্রত্যেক মাসে তাদেরকে একটা বড় অঙ্কের টাকা বিভিন্ন জায়গায় পাঠাতে হয়। এই যে যে টাকাগুলো, এই যে যে টাকার ব্যবসাটা, এটা শুধুমাত্র ব্যবসায়িক কারণে কিন্তু সরকার করছে। কিন্তু সরকার যদি এই টাকাগুলো বিভিন্ন জায়গায় স্কুলের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারতো, তাহলে রাজ্যের মেধাগুলো উঠে আসতে পারতো। রাজ্যের মেধাগুলোকে বাইরের দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়াতে চলে যেতে হতো না। রাজ্যের মেধাগুলো রাজ্যের কাজেই লাগতে পারতো। সরকার একটা ভুল পথে পরিচালিত হচ্ছে। সরকার টাকার নেশায় বিভিন্ন রকম ভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড তৈরি করছে, কিন্তু শিল্প আনতে পারছে না, যে শিল্পর মাধ্যমে রাজ্যের 1,000 থেকে 1,00,000 মানুষের কর্মসংস্থান হতে পারে একটি শিল্পর মাধ্যমে। আপনি দেখুন বিগত 15 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কটা কারখানা খুলতে পেরেছে, কটা শিল্পর ফিতে কাটতে পেরেছে, আপনি দেখাতে পারবেন না। কারণ দেখাতে পারবেন না এই কারণে 8,500 কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে অন্যান্য রাজ্যে। কোথায় গিয়েছে শুনবেন? হরিয়ানাতে গিয়েছে, গুজরাটে গিয়েছে, উত্তরপ্রদেশের মতন রাজ্যে চলে গেছে আমাদের রাজ্যের কোম্পানি। বাঙালি মানুষের তৈরি করা কোম্পানি তারাও শিফট হয়ে গিয়েছে দিল্লিতে। কারণ এই রাজ্যের সরকারি যে মানে মানে প্রশাসনিক যে একটা সিস্টেম চলছে সেটার মধ্যে কাজ করা যায় না। তাদের লাভের শতাংশ থেকে তার অনেক বেশি মানে মুনাফা তাদেরকে অন্য জায়গায় পাঠাতে হচ্ছে। তাদেরকে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্যে নিয়ে নিয়ে কাজ করানো হচ্ছে। এইভাবে তো ব্যবসা হয় না, যার জন্য চলে যেতে হচ্ছে। সুতরাং রাজ্যে এখন দাঁড়িয়ে একটা দুরবস্থার শাসন চলছে, একটা দুরবস্থা চলছে। এটাকে সরাতে হবে। পশ্চিমবঙ্গ যে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই বাংলাকে ফিরিয়ে আনতে হবে। সেই বাংলা, যে বাংলা এক সময় ভারতবর্ষের জিডিপি 3 নম্বরে ছিল, সেই বাংলা আছে যখন 22 নম্বরে দাঁড়িয়ে আছে, তখন এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে হবে যে বাংলা আবারও ভারতবর্ষের 3 নম্বর জিডিপিতে যাবে। তোমার কি মনে হয় বাংলায় গরুর মাংস নিষিদ্ধ করে দেওয়া উচিত? এইটা বলাটা একটু টাফ হলেও তবু বলতে চাই, যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, যদি আমরা একসাথে সবাই বসবাস করছি, তাহলে এক ধরনের মানুষ যদি সেই পশুকে দেবতা মনে করে, তাহলে আরেক ধরনের মানুষ তার পাশে বসে সেটাকে কেটে খেতে পারে না। যারা দেবতা মনে করছে তারাই দেখছে পাশের মানুষটি কেটে খাচ্ছে। সুতরাং ধর্মনিরপেক্ষ রাজ্যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই জিনিসটা নিয়ে আইন, সংবিধানের কাছে আলোচনা সাপেক্ষ এটা একটা সমাধান বের করা উচিত। আমরা যা কিছু দেখলাম লাস্ট 1-2 বছরে, আরজি কর হোক, এসএসসি স্ক্যাম হোক, আইপ্যাক রেড হোক, এগুলো আসন্ন নির্বাচনে কিভাবে ইম্প্যাক্ট করবে? বিজেপি আসন্ন নির্বাচনে জেলাগুলো, গ্রামে গঞ্জে বুথ লেভেলে ওয়ার্ক ফোর্স দেওয়ার, আমরা মনে করি সেখানে টিএমসি ভীষণ স্ট্রং, গ্রামে গঞ্জে জেলায় বুথ লেভেলে ওয়ার্কার ফোর্স খুব স্ট্রং। সেইটাকে বিজেপি কিভাবে কাউন্টার করবে? আমি শহরের কথা বলছি না, জেলা, গ্রামে গঞ্জে বুথ লেভেলের কিভাবে বিজেপি কাউন্টার করবে নির্বাচনে জেতার জন্য? প্রথম কথা বলবে, এই যে ইডি তদন্ত, সিবিআই তদন্ত, আইপ্যাক, এগুলো কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়। এগুলো একটা তদন্তের বিষয়। সেটা নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে সেখানে ঢুকে পড়েছেন, তাই একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা এগুলো হতে পারে না। যেমন আমাদের পলিটিক্যাল এজেন্ডা, যেমন আমাদের টার্গেট প্রতিটা বুথ স্তরে কার্যকর্তা নির্মাণ করা, কার্যকর্তাদের দিয়ে সেখানে কাজ করা। এবং আমাদের সরকার বেসিক্যালি উন্নয়নের কথা বলে। উন্নয়ন, রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, প্রত্যেকটা সরকারি পরিষেবা বাংলার প্রতিজন মানুষের পাওয়া, এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, এই সমস্ত কিছু। সেক্ষেত্রে আইপ্যাক বা ইডি তদন্ত এগুলো কোথাও আমাদের নেই। এগুলো পলিটিক্যাল এজেন্ডা। এগুলো যেগুলো
মানে রাজনৈতিক আমাদের এজেন্ডা নয়, কিন্তু এটা যেহেতু মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছে সেহেতু প্রচারে আসছে। কিন্তু ওই যে বললাম, প্রতিটা সিট ধরে ধরে আমাদের টার্গেট, প্রতিটা সিট ধরে ধরে সেখানকার মানুষের কি প্রয়োজন, সেখানে পরিস্থিতি কেমন আছে, সেখানে কি পরিবর্তন করার দরকার আছে, সেখানকার স্বাস্থ্যক্ষেত্রগুলোর কি পরিস্থিতি, সেখানকার কতজন শিক্ষক এফেক্টেড হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রচার প্রসার রাজনৈতিক এজেন্ডা সবটাই।